আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় এই ইউনিটের ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বেশ কয়েকজন অনেকদিন যাবৎ বলতেছিলে যে ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলতে। কারণ ইতিমধ্যে আমি বায়োলজি এবং কেমিস্ট্রির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। তো আসলে সময় স্বল্পতার কারণে আমি দিতে পারিনি, সেজন্য আমি সরি। তো আজকে আমি কথা বলবো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে কোশ্চেন প্যাটার্ন জগন্নাথ ইউনিভার্সিটি তার বিগত লিখিত পরীক্ষাতে নিয়েছিল সেই সময়ে কিভাবে প্রশ্ন করেছিল সে প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করেছি। পাশাপাশি এখানে আমি আরো বেশ কিছু স্যাম্পল অ্যান্সারও যোগ করেছি তোমাদের সুবিধার্থে। তো চলো আমরা একটু দেখে নিই আসলে জগন্নাথ ইউনিভার্সিটি তাদের লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন করেছিল। তাহলে তুমি এখান থেকে একটু ধারণা নিতে পারবে যে তোমার আসলে কিভাবে পড়লে তুমি জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারবে এবং ঠিক কতটুকু এবং কি পরিমাণ লিখলে তুমি ভালো একটা মার্ক। তো শুরুতে আমি আরেকটা কথা বলে নিই যে ভিডিওটি যেহেতু দুইটা পেপার একসাথে করেছি, আগেরগুলো আমি হচ্ছে আলাদা আলাদা দিয়েছিলাম। তো দুইটা পেপার একসাথে করার কারণে হয়তো একটু দীর্ঘ হতে পারে। তো তোমরা অবশ্যই মনোযোগের সাথে দেখবে, একটু ধৈর্য সহকারে দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করি। যেমন এখানে সর্বপ্রথম আমি দিয়েছি যে ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন প্যাটার্ন। ফিজিক্স ফার্স্ট পেপারের কি কি প্রশ্ন এসেছিল আমরা একটু সিরিয়ালি দেখি, হ্যাঁ? তো সর্বপ্রথম দেখব যেখানে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম যে প্রশ্নটা, যে ঘন্টায় 60 মাইল বেগে চলমান একটি গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়, গাড়িটি থামাতে 5 মিনিট সময় লাগলে এর ত্বরণ কত? এটা হচ্ছে তোমার গতিবিদ্যা থেকে এসছে, তাই না? তো এই প্রশ্নটা তোমার এখানে আমি স্যাম্পল অ্যান্সার যোগ করেছি। দেখো এই প্রশ্নটা আরেকবার একটু পড়ো, যে ঘন্টায় 60 মাইল বেগে চলমান একটি গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়, গাড়িটি থামাতে 5 মিনিট সময় লাগলে এর ত্বরণ কত হবে? তো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তো তোমরা সবাই জানো যে এই যে এই সূত্রটির মাধ্যমে হচ্ছে আমরা এই অ্যান্সারটা বের করতে পারবো। তবে যে জিনিসটা তোমাদের একটু খেয়াল করতে হবে, তোমার কিন্তু ভাইয়া ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো যেহেতু তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রে তোমার এখানে যে ফ্র্যাকশনের মানটা, এই মানটা কিন্তু তোমার মুখেই করতে হবে। তো সেই জন্য তোমার যেটা করতে হবে, এখন থেকে তুমি আহ যারা বিশেষ করে মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের টার্গেট ছিল মেডিকেল, অথবা তোমাদের টার্গেট হচ্ছে তোমার অন্য কিছু, আহ, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আহ, একটু টাফ হবে যে তুমি এই জিনিসগুলো এখনো প্র্যাকটিস শুরু করোনি, মাত্র শুরু করছো, তাই না? তো একটু তোমার যেটা করতে হবে কৌশলী হয়ে, যে তুমি এই ভগ্নাংশের যে মানগুলো এগুলো বের করার প্র্যাকটিস করে একটু চালু হয়ে নিতে হবে এখনই, নয়তো তুমি পরীক্ষার হলে এগুলো করতেই অনেক সময় নষ্ট করে ফেলবে। ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা বেশ কয়েকটা মেথ করলেই আহ, এই জিনিসগুলো তোমাদের একটু আওতার ভিতরে চলে আসবে। ঠিক আছে। এন্ড সেকেন্ডলি যে প্রশ্নটি ছিল, সেকেন্ড যে প্রশ্ন ফার্স্ট পেপার থেকে, হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে যেটা এসেছিল, যে 5 কেজি ভরের একটি বস্তুকে 130 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 130 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলে সর্বোচ্চ কত উপরে উঠবে? তাহলে তোমার প্রশ্নটি হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে যদি আমরা 130 ms বেগে যদি আমরা কি করি, উপরের দিকে ছুড়ে দিই, তাহলে সেটা সর্বোচ্চ কত উপরে উঠবে? তাহলে আমরা জানি এই সূত্রটা অনেক অলরেডি করেছি, তাই না? তো প্রাসের এইখানে আমরা এই সূত্রটুকু অনেক সময় প্রয়োগ করি, বা এটা আমরা দেখেছি যে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g, তাই না? তো এই যে সূত্রটি, এই সূত্রটি আমরা প্রয়োগ করে এই অঙ্কটি করে ফেলতে পারবো। দেখো এখানে তুমি যদি একটু খেয়াল করো যে তোমার এই যে প্রশ্ন, তার উপরে যে প্রশ্ন আমি দেখালাম, তো দুইটা প্রশ্ন যদি তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমার ধরতে খুব একটা কঠিন হয়নি যে কোন সূত্র মানে প্রয়োগ করে তুমি অ্যান্সার করবে, তাই না? তো এইটাও কিন্তু খুব বেশি কঠিন না
যে ৫ কেজি বরের একটি বস্তুর কথা বলা আছে। তো ৫ কেজি বরের একটি বস্তুর এত ব্যাগও দেওয়া আছে। তাই না? তাহলে এবং বলেছে যে সর্বোচ্চ আ ব ছোড়া হলে সর্বোচ্চ কত উপরে উঠবে। তো এই যে সূত্রটি বা এই যে কনসেপ্টটি এটা ধরা কিন্তু খুব কঠিন না। তো আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইবারও তাদের ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোই দিবে। খুব বেশি টাফ কোনো প্রশ্ন দিবে না। যেন হচ্ছে তোমার মানে তুমি আটকে যাও বা তোমাকে আটকানোর একটা অভিপ্রায় এরকম কোনো কিছু আশা করি থাকবে না। তো তোমরা এত বেশি অরিড না হয়ে জাস্ট তোমরা একটু সিস্টেমেটিকলি পড়াশোনা করলেই আমার মনে হয় তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে। তো চলো দেখি আমি ৩য় যে প্রশ্নটি এসেছিল, হ্যাঁ, দেখো। এই যে এখানে বলা আছে যে কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করো। ও আরেকটা কথা, যে এই যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি না, এই প্রশ্নগুলোর প্রত্যেকটির মান কিন্তু ৪, হ্যাঁ? প্রতিটার মার্ক হচ্ছে ৪ করে। তো এই যে তোমার হচ্ছে এখানে কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করো। তো এই যে এটাও তোমার হচ্ছে কি ৪। ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম তুমি কৃত্রিম উপগ্রহ কি এটার একটা সংজ্ঞা চেয়েছে। তো এই সংজ্ঞাটি দিবে। দেওয়ার পর তোমাকে যে আরেকটি কোশ্চেন অ্যাড করে দিয়েছে, হ্যাঁ, যে কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করো। তো কৃত্রিম উপগ্রহের ব্যাগের যে আমাদের একটা সূত্র রয়েছে সেই সূত্রটি মোটামুটি আমরা বসাই দিব। যেমন হচ্ছে এখানে আমরা জানি যে হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ আর হলে তাহলে কক্ষপথের ব্যাসার্ধ আমরা আর প্লাস এইচ, এটা জানি না? এটা তো জানি। এটা জানার লিখে দিব। লিখে দেওয়ার পর হচ্ছে আমরা তো উপগ্রহটির যে ব্যাগ, উপগ্রহটির ব্যাগের জন্য ভি হলে তখন আমরা এই সূত্রটি এভাবে লিখে তারপর এটা এইভাবে একটু ইকুয়েশন আকারে আমরা একটু দেখিয়ে দিব। তো এই ইকুয়েশন আকারে দেখিয়ে দিলে কি সুবিধা? তো তোমার জিনিসটা ওরা বুঝতে পারলো যে তুমি ক্লিয়ারলি জানো এবং তোমার একটা স্বচ্ছ ধারণা আছে যে কৃত্রিম উপগ্রহের ব্যাগ কিভাবে নির্ণয় করা যায় বা এই ব্যাগের সূত্রটি তুমি জানো। ঠিক আছে? এই তো। আচ্ছা। তারপর আমরা দেখি যে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি সরল দোলক, সরি এখানে একটা ক হবে। একটি সরল দোলকের গতির সমীকরণ যদি y সমান, হ্যাঁ, 20 sin, তারপর হচ্ছে 20 মাইনাস পাই বাই 6 এরকম হয়। তো 20 সাইন ইন্টু 20 মাইনাস পাই বাই 6 হয়, তাহলে এর কম্পাঙ্ক, সর্বাধিক সরণ, গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো আমরা কিন্তু এইচএসসি লেভেলে করে আসছি। তো আমি একটু বলতে চাই যে দেখো, তুমি প্রিভিয়াস আর যে ৩টা প্রশ্ন দেখছো, এই ৩টা প্রশ্নের সাথে এবং এই যে প্রশ্নটি দেখলে, এই প্রশ্নটি সব মিলিয়ে তোমার কি মনে হচ্ছে ভাইয়া বলো তো? এটা কি তোমার ইঞ্জিনিয়ারিং টাইপের বেশি কঠিন প্রশ্ন করে ফেলছে? বা হচ্ছে এই ইউনিটের জন্য অনেক হার্ড হয়েছে এমন কোনো প্রশ্ন? আমার কিন্তু তা মনে হয়নি। আমার মনে হচ্ছে যে তোমার ভাষা যে বিষয়গুলো বা আমরা আ হচ্ছে এইচএসসি লেভেলে যে বিষয়গুলো করে আসছি, মোটামুটি ঐরকমই থাকে। ঠিক আছে? বা এইবার আমি আশা করছি এরকমই থাকবে। তো তোমরা ওয়ারিড হইও না। তোমরা জাস্ট পড়াশোনা করো এবং তোমার সর্বোচ্চ চেষ্টাটা তুমি করো। পাশাপাশি তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ওকে। তো তুমি আ এই যে সূত্রটি, এই সূত্রটির জন্য হচ্ছে তোমার এইভাবে আমরা তুলনা করতাম, তাই না? যে হচ্ছে আমাদের y সমান a sin ওমেগা t মাইনাস e phi। তো এই যে সূত্রটি, এই সূত্রটি প্রয়োগ করে আমরা মোটামুটি এখান থেকে এই যে কম্পাঙ্ক, সর্বাধিক সরণ, তারপর হচ্ছে তোমার গতিবেগ এবং ত্বরণ, এই ৩ টাই নির্ণয় করতে পারি, তাই না? তো হচ্ছে এইভাবে করে ফেলবো। এখন এখানে একটা প্রশ্ন আছে। তোমাদের আমার মনে হয় আসতে পারে। আমি তোমাদের হয়ে প্রশ্নটি করে দিচ্ছি যে, ভাইয়া, এরকম যখন আমরা মান আ থাকবে, তো এই মানগুলার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমরা দেখি কি, যদি একটু কঠিন মান থাকে, যেমন আ ধরো এই যে এখানে উপরের যেটা, তুমি এই মানটা হচ্ছে মুখে যদি না করতে পারো, মুখে না করতে পারলে সেই ক্ষেত্রে তোমার সময় নষ্ট করে তুমি তখন আ আসলে কি করবে? তো বেশি সময় নষ্ট হয়ে গেলে সবগুলো অ্যান্সারও করতে পারবে না, তাই না? এমন হয়। তো আমি একটা টেকনিক শিখিয়ে দিই এখানে, যেটা করবে।
সর্বপ্রথম তুমি হচ্ছে মুখে, মুখে বা এটা হচ্ছে হাতে আ একটু রাফ করে করার চেষ্টা করবে। এই মানটা ফ্র্যাকশন এর মানটা বের করার, এই মানটা বের করার। তো একান্তই যদি তুমি না পারো ভাইয়া, সেক্ষেত্রে তুমি বেশি সময় নষ্ট করো না। মানে দেখলা যে ১ম একটা আইটেম নিয়ে সেটা হলো না বা মিলাতে পারছো না। তখন তুমি তার পরের যে ম্যাথটি সেটি করবা বা তোমার অ্যাটেম্প্ট থাকবে পরেরগুলা দেখা, পরের অ্যান্সার গুলা করা। তোমার একটা নিয়ে এত সময় নষ্ট করা যাবে না। এটা রেখে দিবা। যেভাবে আছে এভাবে ফ্র্যাকশন হিসেবেই রেখে তুমি বাকি ম্যাথ গুলো করার চেষ্টা করবা। ঠিক আছে? তো তোমার যখন ফুল আনসার হয়ে যাবে, তখন তুমি আর একবার অ্যাটেম্প্ট নিয়ে এই জিনিসটা সলভ করার চেষ্টা করবে। তারপরেও যদি তোমার না হয়, তখন তুমি হচ্ছে এইটা ফ্র্যাকশন আকারেই রেখে আসবে। বাকি যে পয়েন্টিং যে মানটা, সেই মানটা তোমার একান্ত না পারলেন তুমি এভাবেই রেখে চলে আসবা। বাকিটা হচ্ছে আসলে যে খাতা দেখবে এবং তোমার লাক ২ টা মিলিয়ে যদি ভালো হয়, তাহলে তোমার সেখানে পার্শিয়াল মার্কিং তুমি পেতে পারো। বুঝতে পেরেছ? ওকে। তো ভাইয়া দেখো, তারপর যে প্রশ্নটি এখানে আছে, এই প্রশ্নটি হচ্ছে আ তোমার 1 -1 এবং 1 এই অবস্থানে হচ্ছে তোমার এরকম সমীকরণটি দেওয়া আছে। এখানে ডাইভারজেন্স নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এই প্রশ্নটি কোত্থেকে আছে? এই প্রশ্নটি হচ্ছে ভেক্টর থেকে, তাই না? আমরা সবাই জানি। তো এখানে ডাইভারজেন্স নির্ণয়ের জন্য এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে সেটা কিভাবে নির্ণয় করতে হয়? এটাও কিন্তু আমরা মোটামুটি আমাদের ফার্স্ট ইয়ার থেকে আমরা শিখে আসছি, তাই না? এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই। তো এটাও আহামরি কোনো কঠিন প্রশ্ন না। তো আ তোমরা শুধু প্যানিক না করে তোমরা জাস্ট এইচএসসির সিলেবাস অনুযায়ী ধরে, ধরে বা একটু কৌশলী হয়ে পড়াশোনাগুলো করতে থাকো এবং শেষ করো। আশা করি তোমাদের জন্য ইজি হবে। ওকে? আচ্ছা, তো আমি মাঝখানে আরেকটু তোমাদেরকে বলে নিই, যারা হচ্ছে মানে আমার Facebook পাশাপাশি হচ্ছে আমার YouTube এর আ রেগুলার ফলোয়ার্স এবং ভিউয়ার্স, তাদেরকে আমি আসলে মন থেকে ধন্যবাদ জানাই। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন রয়েছো, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। যে কোনো ধরনের হেল্প পাশাপাশি হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সেখানে করতে পারবে। ঠিক আছে? ওকে। তো আমি তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে একটু কথা বলি। দেখো, এখানে বলা আছে যে 0.5 মিটার এবং 0.51 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বন্ধ নলে প্রতি সেকেন্ডে ৩টি বিট সৃষ্টি করে শব্দের বেগ বের করো। তাই না? তো এটা হচ্ছে তোমার আ শব্দের বেগটা বের করতে বলছে। তো একমুখ ২ টি একমুখ খোলা নল যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে সূত্রটি, হ্যাঁ? তো এই সূত্রটি আমরা আ এরকম সমীকরণ ধরে তারপরে করে ফেলতে পারব। তাই না? যে আমাদের আসলে শব্দের বেগ কত ছিল? এইভাবে। আচ্ছা। তারপর হচ্ছে এটাও তোমার হচ্ছে আবার আ আমরা দেখি একটু এই সমাধান, এই যে m এর মান কত হলে হচ্ছে পরস্পরের উপর লম্ব হবে। এই জিনিসগুলো আমরা অলরেডি বেশ কয়েকবার হয়তো করেছি, তাই না? এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এইচএসসির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো আ ওই প্রশ্নগুলোই মূলত এখানেও চলে আসছে, তাই না? এখানেও তোমার গুরুত্বের সাথে তারা গুরুত্ব পেয়েছে। তো আমাদের মনে হয় যে আমরা যদি একটু আ ওইভাবে পড়াশোনা করি এইচএসসি তে বা এইচএসসির আ আদলে, তার চেয়ে একটু ভিন্নভাবে, যেমন তোমার আ ব্যা খ নাম্বারের জন্য বা হচ্ছে ৪ নাম্বারের জন্য কোন প্রশ্নগুলো আসতে পারে, এটা একটু নিজে এনালাইসিস করে পড়লে আশা করি হয়ে যাবে। তারপরও আমি চেষ্টা করব তোমাদেরকে আ আমি একটা আউটলাইন দিতে প্রত্যেকটা সাবজেক্ট ধরে, ধরে যে কোনটা কতটুকু এবং কোন টপিক পড়লে তোমাদের জন্য একটু সহজ হবে প্রস্তুতি। আমি যদি সময় পাই, ইনশাআল্লাহ আগামী কালকে বা আজকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। তো তারপরে যে প্রশ্নটি দেখি আমরা একটু তাড়াতাড়ি যাই। তোমাদের ধৈর্য হয়তো কুলাবে না। অনেক সময়। ওকে। তো ১০ কেজি ভর, হ্যাঁ? ১০ কেজি ভরের একটি বুলেট যদি ৩ কেজি ভরের একটি বন্দুক থেকে
300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে বন্দুকের পশ্চাৎ বেগ কত? আচ্ছা, তাহলে যদি 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়, বন্দুকের পশ্চাৎ বেগ জিজ্ঞেস করেছে, আমরা এটা জানি এই সূত্রটি, তাই না? যে এমভি সমান হচ্ছে স্মল এমভি, তাই না? তো এইটা থেকে আমরা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারবো। আমাদের ভর দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে আমাদের কি আহ বুলেটের ভরও দেওয়া আছে, এবং পাশাপাশি হচ্ছে তোমার আহ কত বেগে যাচ্ছে সেটাও দেওয়া আছে। তো আমরা একটু দেখি যে এখানে 10 কেজি 1.5 কেজিতে দেওয়া আছে, এটাতে আমরা হচ্ছে কি করে নিব, একটা এককে করে নেব। তো এখানে হচ্ছে তোমার গ্রামে করে নিব। ওকে, এই তো মোটামুটি হয়ে গেল। তারপর যে প্রশ্নটি আছে এখানে, যে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে, এবং যদি গুলির বেগ 4 গুণ করা হয় তবু অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদের এইচএসসি লেভেলে অনেক করা হয়েছে। তো আমি তারপরও এখানে একটা স্যাম্পল অ্যান্সার অ্যাড করে দিয়েছি, যে ভেদকৃত তক্তার সংখ্যা, হ্যাঁ, সমান হচ্ছে আমরা জানি কি বেগের যে গুণটা তারা হচ্ছে কি স্কোয়ার। তো বেগ কত গুণ? 4 গুণ, তাহলে স্কোয়ার করলে হচ্ছে আমার 16, তাই না? এই তো হয়ে গেল। তো বা আমার মনে হয় এগুলোই ছিল, হ্যাঁ, এগুলোই হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হয়েছিল। আহ, গত যে রিটেন পরীক্ষাগুলো নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে। তো এই গেল ফার্স্ট পেপার। তো আজকে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে সাজিয়েছি। তো একটু সেকেন্ড পেপারগুলো এক নজরে একটু দেখে নিই। ওকে, তো সেকেন্ড পেপারের যে কোশ্চেন প্যাটার্ন, তার মধ্যে দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি আমি অ্যাড করেছি এখানে, যে রেডনের অর্ধায়ু 3.8 ডে হলে এর ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ক্ষয় ধ্রুবক নির্ণয় করা তো আমরা অলরেডি জানি, তাই না? টি হাফ, টি হাফ যদি এটা হয় অর্ধায়ু, তাহলে টি হাফের সাথে আমাদের এই যে ল্যামডার সূত্রটি রয়েছে 0.693/টি হাফ, এই সূত্রটি আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের ক্ষয় ধ্রুবক বের হয়ে যায়, তাই না? তো এটা একদমই সহজ। ওকে, তো 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেকেন্ড পেপার থেকে, সেটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ প্রদান করা হলে কতক্ষণ পর সম্পূর্ণ বরফ বাষ্পীভূত হয়ে হয়ে যাবে বা হবে, তাই না? তাহলে আমরা এই যে আমাদের সূত্রটি তোমার এই তাপগতিবিদ্যা থেকে এসছে, তো এই সূত্রটি আমরা জানি, এই সূত্রটি প্রয়োগ করলে আমাদের এই এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির আমরা আহ, বের করতে পারবো, তাই না? প্রয়োজনীয় কত সময়, যে কতক্ষণ পর যেহেতু চেয়েছে, তাহলে প্রয়োজনীয় সময়টা, এই যে এখান থেকে এই সময়টা বের করতে হবে মেইনলি তোমাদের। এখানে কিউ এর মাধ্যমে আমরা তাপ বের করতে পারবো, তাপ শক্তি। তারপর হচ্ছে আমরা প্রয়োজনীয় সময়টি বের করে ফেলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর যে প্রশ্নটি এখানে, একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 40 ওয়াট, হ্যাঁ, থেকে হচ্ছে কি 200 ভোল্ট, এরকম 40 ওয়াটের মানে পাওয়ার ক্ষমতা এটা, আর হচ্ছে ভোল্ট। তো এখানে তোমার 200 ভোল্ট লেখা আছে, তার বাল্বটির রোধ কত, এবং এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই এই প্রশ্নগুলো আসলে আমাদের 9-10-এও আমরা কিন্তু করেছি ফিজিক্সে, তাই না? ফিজিক্স 9-10-এও এগুলো ছিল, এবং এইচএসসি লেভেলেও দেখেছি। তো এগুলা আমাদের খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। দেখো, এখানে হচ্ছে আমরা সূত্রটি জানি, সূত্র ফেলে দিলেই মোটামুটি ম্যাথ ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না? তো আমরা যদি আবার বিদ্যুৎ কি পরিমাণ প্রবাহিত হবে সেটা যদি বের করতে চাই, সেটাও আমরা কি এক সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, তাই না? তো ভাইয়া, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই পরীক্ষার হলে ম্যাথ করার পর ম্যাথের অ্যান্সারের সাথে তোমরা কিন্তু এই যে একক, এই এককটি কিন্তু লিখতে ভুলে যাও অনেক সময়। একক লিখতে কিন্তু ভোলা যাবে না ভাইয়া। একক লিখতে যদি ভুলে যাও, তাহলে তোমার, যদি কোনো টিচার এরকম হয় যে সে খুব স্ট্রিক্টলি মেনটেন করছে খাতা দেখার নিয়ম, সেক্ষেত্রে কিন্তু সে 1 নাম্বার কেটে দিতে পারে। তাহলে বোঝো ব্যাপারটা। তোমার শুধুমাত্র একটা একক ভুলের জন্য 1 নাম্বার মাইনাস খাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট একটু সতর্কতার সাথে দেখলেই, একটু খেয়াল করলেই তুমি এককটি ভুল করবে না ইনশাল্লাহ, আশা করি। ওকে, তো তারপর যে সেকেন্ড পেপার থেকে প্রশ্নটি ছিল, যে পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক যদি যথাক্রমে এত হয়, আহ, তাহলে এদের মধ্যকার সংকট কোণ কত, তাই না? তো এটাও আমরা জানি, এটাও সহজ। এটা আমরা হচ্ছে প্রতিসরণের যে ইয়া চ্যাপ্টার ছিল 19-এও আমরা করে আসছি এগুলো। তো এরকম
সাইন থিটা দিয়ে হচ্ছে আমরা কি মানটা বের করে ফেলতে পারবো, তাই না? ওকে, তারপর আসো যে হাইড্রোজেন পরমাণুর গ্রাউন্ড স্টেট এবং ফার্স্ট এক্সাইটেড স্টেটের শক্তি ই ভোল্ট এককে বের করো, তাই না? ইলেকট্রনিক ভোল্ট আকারে বের করো। আচ্ছা, তাহলে গ্রাউন্ড স্টেট এবং ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে তোমার আমাদের একদম প্রথম শক্তি স্তর এবং হচ্ছে তোমার কি একদম গ্রাউন্ড স্টেট যেটা, ঠিক আছে? তো সেটার মাধ্যমে তোমার হচ্ছে শক্তি বের করতে বলেছে। তো আমরা জানি যে এটা এটা কিভাবে বের করতে হয়। মেইন সূত্রটি কিন্তু এই যে এটা ইএন, তাই না? তো প্রথম শক্তি স্তরের এই যে এই ইএন এই সূত্রটি বের করতে হয়। তো ফার্স্ট এক্সাইটেড স্টেটের শক্তি যখন n সমান 2 তখন হচ্ছে এত। তো এটা একটু জটিল দিয়েছিল, তাই না? এই ক্যালকুলেশনটা একটু কঠিন হয়। তো আমার ধারণা এবার যতটুকু আমি করছি, বুঝতে পেরেছো? এটা আমার ধারণা যে তারা এত বেশি কঠিন দিবে না। কারণ আহ, নতুন আসলে বলা যায় যে তারা আবার লিখিত পরীক্ষা শুরু করছে। তো এই অবস্থায় তারা আহ, যতটুকু আমি দেখলাম যে বি এবং তোমার ডি ইউনিটের প্রশ্নগুলো সেগুলো আসলে যেমন কঠিন ছিল না, আমার মনে হয় এই ইউনিটেও এত বেশি প্রশ্ন কঠিন দিবে না। কারণ এত বেশি দিলে কঠিন কঠিন দিলে তারা হচ্ছে মানে দেখা যাবে তোমার স্টুডেন্টরা আগ্রহ হারিয়ে ফেলছে, তাই না? তো এমনি তো জগন্নাথ নিয়ে নানান ধরনের কথা, নানান ধরনের তিক্ততা স্টুডেন্টদের মধ্যে। তো এক স্টুডেন্ট আজকে বলছে যে আমার স্টুডেন্ট সে বলছে মানে আমার অনলাইন আমি যে মডেল টেস্ট গুলো নিয়েছিলাম সেখানে তারা বলছে যে জগন্নাথে নাকি কেউ ভর্তি হবে না, জগন্নাথে অনেক সিট ফাঁকা থাকবে। হ্যাঁ, এই সেই নানান ধরনের কমেন্ট করছে। যাই হোক, সে তার যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, মনে রাখবে অবশ্যই তোমার একটা ইউনিভার্সিটিকে নিয়ে কটূক্তি করার আগে অবশ্যই তোমার নিজের কতটুকু দক্ষতা, তুমি আসলে সেখানে চান্স পাওয়ার যোগ্য কিনা। একটা মানুষ সেখানে চান্স পাচ্ছে না, চান্স পাওয়ার জন্য সে কত পরিশ্রম করছে। আর তুমি হচ্ছে জগন্নাথের ক্যাম্পাস নাই, জগন্নাথের হল নাই, হাবিজাবি নানান কথা বলছো। জগন্নাথের ক্যাম্পাস নাই এই কথাটি শোনার সাথে সাথে আমার তো আসলে আম, রাগী রাগী হয়ে হয়ে গেলাম একটু, যে আসলে এটা কি ধরনের কথা। সে হল নাই সেটা বলতে পারে, ক্যাম্পাস নাই এই ধরনের কথা কোত্থেকে শুনে? মানে এরকম হয় যে চিলে কান নিয়ে গেছে, এটা শুনে চিলের পেছনে দৌড়ানো, যে কানে হাত না দিয়ে যে কান আছে কিনা। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো দেখো আমরা তারপরে যে প্রশ্নটি একটু দেখিনি যে কম্পটন বিক্ষেপণ কি। কম্পটন বিক্ষেপণে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন বের করো, তাই না? তো এটাও তোমরা অলরেডি জানো। এটা হচ্ছে এরকম কম্পটন বিক্ষেপণের যে সংজ্ঞাটি দিবে। দেওয়ার পরে আমরা জানি সেখানে হচ্ছে তোমার এরকম একটা ইকুয়েশন আসে, তাই না? সংঘর্ষের পূর্বে বা সংঘর্ষের পর। তো এইভাবে হচ্ছে আমরা এই ইকুয়েশনটি পারলে দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে যে আহ লাস্ট কোশ্চেন মনে হয় এটা, না? হ্যাঁ, এটা লাস্ট কোশ্চেন সেকেন্ড পেপারে, যে যে কোন দুইটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, আচ্ছা কোনো দুইটি হবে না, কোনো দুইটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:2 সেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত বের করে। আচ্ছা, তারা বলছে দুইটা ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে, তা সেগুলোর মধ্যে দিয়ে যদি তোমার তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে বলে, আমরা জানি যে এইভাবে এই সূত্রটি মানে প্রয়োগ করলেই অ্যান্সার চলে আসবে সহজেই, তাই না? এটা খুব কঠিন কিছু না। এই তো মোটামুটি এটা করে ফেললেই তোমার হয়ে গেল। তো এই ছিল মোটামুটি তোমার ফিজিক্স এবং ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে যে প্রশ্নগুলো জগন্নাথ ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে করেছিল সেগুলোর একটা নমুনা, তাই না? এই প্রশ্ন প্যাটার্নগুলো আমি দেখিয়ে দিলাম। এখন তোমাদের যদি ম্যাথ লাগে, ম্যাথের কথা আমাকে জানিও কমেন্ট বক্সে, ম্যাথটাও আমি দিব। আর পাশাপাশি তোমাদের জন্য যে একটু টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক বলতে আসলে কোন চ্যাপ্টার কতটুকু কিভাবে পড়বে বা কি কি বিষয় পড়বে এগুলো আসলে নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে। তো আমি যদি সময় পাই তাহলে আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা তোমাদের কাজ হচ্ছে তোমরা পড়াশোনা করে একটু প্রিপারেশন নিতে থাকো। আর ঢাবির যে এই ইউনিটের প্রশ্ন লিখিত প্রশ্ন ছিল বা তোমরা যাদের কাছে প্রশ্ন ব্যাংক রয়েছে ওগুলা একটু দেখতে থাকো। পাশাপাশি হচ্ছে এইচএসসি লেভেলের তোমরা যে মেই ডিজিট জন পড়েছিলা, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই জিনিসগুলো একটু তোমরা পাশাপাশি দেখতে পারো, অনুশীলনের প্রশ্নগুলো দেখতে পারো। ঠিক আছে? আর তোমাদের প্রতি রিকোয়েস্ট, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে এবং আমার ফেসবুক পেজে
তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা ভালো থাকো। তোমাদের জন্য অসংখ্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।